হাই, গুড মর্নিং। আর কালকে অনেকটা রাত হয়ে গিয়েছিল আমাদের হোটেল চেক ইন করতে করতে, তাই আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তারপর হোটেল নিয়েও ছোটোখাটো একটু ইস্যু হয়েছে, সেসবগুলো পরে বলছি না হয়। ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়েছে, কারণ প্রায় আমরা অনেকটা জার্নি করেছি। এক তো হলো কালকে পৌঁছতে পৌঁছতে রাত 8টা বেজে গেছে দার্জিলিং ম্যালে যখন ঢুকলাম। আর কাল ট্রেনটাও প্রায় 3.5 ঘন্টা লেট ছিল। এইসব করতে করতে আজকে ঘুম থেকে উঠতে প্রায় 6:30 বেজে গেছে। তো আর এমনিতেও না, আজকে ওয়েদারটা দেখছি জানালা থেকে, যেহেতু ভিউ দেখা যায়, জানালা থেকে দেখছি বেশ বেশ ক্লাউডি আছে। তো তোমরাও দেখো ভিউটা কিরকম। ঘুম থেকে উঠে ফ্রেশ তো হয়ে নিয়েছি, এবারে একটু রেডি হয়ে বেরোবো। ব্রেকফাস্টের ব্যাপার আছে, যাই গিয়ে বাইরেটা কিছু একটা ব্রেকফাস্ট করি। আর আজকে ইচ্ছা আছে সাইট সিন গুলো করে নেওয়ার, তো তার জন্য গাড়ি লাগবে, সেগুলো বুক করার আছে। ওই প্রতীক ফ্রেশ হয়ে গেলে তারপর আমরা বেরোবো। হোটেল থেকে বেরোতেই রাস্তায় দেখি চারিদিকে প্রচুর জল জমে আছে, কারণ রাত্রিবেলায় বেশ ভালো মতো বৃষ্টি হয়েছে আর ভালো ঠান্ডাও ছিল। কবি ভানুভক্ত স্ট্যাচুর কাছে আমরা, আর চারিদিকটা দেখো কিরকম ক্লাউডি এখনো, ভালোই ক্লাউডি। ম্যালটা এখন ফাঁকা। এখন যে সময়, এখন যে রূপ ম্যালের, রাত্রিবেলায় তার পুরো উল্টো। হ্যাঁ, রাত্রিবেলায় কিছু চেনা যায় না, কত মানুষের ভিড়ে। সন্ধ্যের ম্যালকে যেমন চেনা যায় না, ঠিক তেমনই গ্লেনারিসের হোপের সামনে আপনি রাত্রের দিকে একদমই প্লেস পাবেন না, কারণ কালকে আমরা যখন যাচ্ছিলাম ঠিক সেম সিচুয়েশন ছিল এখানে। তাই সকালবেলা একটু ভালো করে দেখছিলাম। দার্জিলিং এসে আপনি সকালবেলায় হাঁটতে বেরিয়েছেন, অথচ দার্জিলিং টি খাননি, তাহলে কিরকম একটা ব্যাপার হয় বলুন তো। অগত্যা সেই অনুভূতি করতে চাইনি বলেই দুজনে দুটো দার্জিলিং টি নিয়ে কেভেন্টাসের সামনে বসার জায়গাতে বসে বেশ আনন্দের সাথে চাটা পান করলাম। আহা, কি স্বাদ! খেয়ে একেবারে মন প্রাণ জুড়িয়ে গেল। এখনো ব্রেকফাস্ট বাকি, কিন্তু আমরা যাচ্ছি আগে গাড়িটা ঠিক করতে। গাড়ি বুকিং করার জন্য কেভেন্টার্স থেকে সোজা নেমে ডান দিকে নিয়েছিলাম, যেদিকে মহাকাল রেস্টুরেন্ট। ওখানে দেখতেই পেলেন হয়তো, একটা গাড়ি আমাদের ফলো করছিল। এই ভাইয়ের নাম হলো পাশাং। উনি এসে নিজে থেকেই অফার করলেন সাইট সিনের জন্য। আমরা এসেছিলাম যে ওই মোটামুটি সাইট সিন গুলোর জন্য গাড়ি দেখতে। যে নিউ মহাকাল রেস্টুরেন্ট আছে, ওটা হলো নিউ মহাকাল রেস্টুরেন্ট, যেখানে নিচেই এত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর তার পাশে আছে এই লোকাল সাইট সিন করার জায়গাগুলো, যেখান থেকে তোমরা কথা বলতে পারো। কথা বললে আরো বেটার হবে। এতটা পরিমাণ শ্বাস ফুলছে, তাই এখানে বসতে বাধ্য হলাম। আর এই সবে প্রতীক কথা বলে এলো যে কিরকম কি নেবে ওরা। মোটামুটি আমরা যে 7 পয়েন্টটা রেডি করেছি, তাতে রয়েছে রক গার্ডেন, পিস পাগোডা, জাপানিজ টেম্পল, আর জুতো আছে, জুতে 3খানা পরে। আর যাবো অরেঞ্জ ভ্যালি, ওই লামাহাট্টার দিকে। এটা আমাদের হবে। তো এখানে মোটামুটি অনেকে অনেক রেট বলছে, কেউ 3,500 এরকম। আমরা প্রথম কথা বলেছি 3,500 থেকে। সেখান থেকে নেমে নেমে এখন আপাতত 2,800 থেকে 2,600-এর মধ্যে কথা হয়েছে। এখনো কনফার্ম করিনি, কারণ ওই যে সকালে বললাম আমাদের একটু প্রবলেম হয়েছে হোটেলটা নিয়ে। হোটেলের ব্যাপারটা ক্লিয়ার করার পর তারপর ওনাকে কল করব, রেডি হব, হয়ে তারপর বেরোবো। আমরা ব্রেকফাস্টের জন্য গ্লেনারিসের ওই বেকারি পোর্শনটায় যাব। দেখি কিরকম কি খাওয়া যায় বা কিরকম কি পাওয়া যাবে। পাওয়া তো অনেক কিছুই যায়, দেখি আমরা কি খেতে চাইছি সেটা দেখি। ব্রেকফাস্টের জন্য গ্লেনারিসে বহু অপশন আছে, যেখানে আপনি আলা কার্টেও মেনু নিতে পারেন বা ইংলিশ ব্রেকফাস্টও করতে পারেন। তবে আমরা বেকারি সেকশন থেকে একটা ক্রসন, মাফিন, একটা ব্রাউনি আর ডোনাট নিয়েছিলাম। যেহেতু বেকারি সেকশন থেকে নিয়েছি, তাই আগে থেকেই আপনাদের বিলটা করে নিতে হবে। আপনারা চাইলে এটা প্যাক করে নিয়েও যেতে পারেন, কিন্তু আমরা প্যাক করে নিয়ে যাইনি। আমরা ওনাদের আউটসাইডে গিয়ে বসেছিলাম, তার সাথে নিয়েছিলাম দুজনে দুটো কফি। হঠাৎের প্ল্যানেই আসা গ্লেনারিসে, জানলে একটু রেডি হয়ে আসতাম। তেমন কিছুই ব্রেকফাস্ট করছি না, বলতে গেলে জাস্ট বেকারি সেকশন থেকে কিছু আইটেম নিয়েছি। আর আমার ক্যাপাচিনো, প্রতীকের ক্যাফে ল্যাটে নিয়েছি। যাই হোক, আমরা ব্রেকফাস্টটা করে নিই। তবে ভিউ বলতে তেমন কিচ্ছু নেই, পুরো মেঘলা হয়ে রয়েছে, চারিদিকটা একদম মেঘলা হয়ে রয়েছে। ভিউ বলতে কিচ্ছু নেই। আশা করেছিলাম যে একটু ভিউ হবে। টাইগার হিলের প্ল্যানটাও মনে আমাদের ক্যান্সেল করতে হবে, বল। টাইগার হিলের প্ল্যানটাও ক্যান্সেল করতে হবে, এতটা মেঘলা। আজও হবে না, কালকেও হবে না। আর এমনিতে আমরা পরশুদিন বেরিয়ে যাবো লেপচা জগতের জন্য। দেখা যাক যা হয়।
আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই। কেমন বোধ কফি? ল্যাটিটা ভালো? আসলে আমরা এখানে বসেছিলাম ভিউ দেখার জন্য। ভিউ তো পাইনি, উল্টে পেয়েছি বিশাল ঠান্ডা। তার মধ্যে আমি আবার কোনো টুপি টুপি পরে আসিনি। এতটা ঠান্ডা লাগছে, পুরোটা মেঘলা, ব্যাক ক্যামেরা তো দেখালাম, এতটা মেঘলা যে বিশাল ঠান্ডা লাগছিল। ও তো পুরো প্যাক করে এসেছে। আসলে প্ল্যানই ছিল না আমার, নর্মাল ইচ্ছা ছিল যে কোনো বেকারি থেকে কিছু একটা খেয়ে আর নর্মাল দার্জিলিং থেকে আমাদের মেন উদ্দেশ্য ছিল বুকিং করাটা, সাইট সিনগুলো বুকিং করা, সেটা করতে এসে এগুলো করে ফেলা। চলো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, প্রতীক বিলটাও পে করছে, বিলটা পে করে দিই, তারপর আমরা বেরিয়ে যাব। বেরিয়ে তারপর বলছি তোমাদের সাথে, আরো কথা বলছি ব্যাপারে। আমরা আমরা নিয়েছি একটা লেমন টার্ট আর এই যে লেমন পাই। ওখানে প্রত্যেক দাঁড়িয়েছে, এখন যে টার্টগুলো নিলাম ওগুলো, টার্ট আর পাই নিলাম সেগুলো প্যাকিং করার জন্য। আর এখানে এই যে আমি বসে আছি, এই যে আমি এখানে বসে রয়েছি। কিছুটা আনপ্ল্যানই আসা, ওই যে মাঝে মধ্যে প্ল্যান ছাড়া অনেক জিনিসই অনেক বেটার হয়। কারণ কালকে আমাদের প্ল্যান ছিল যে 11:15-র মধ্যে ট্রেনটা নামাবে, তো আমাদের পৌঁছতে পৌঁছতে বিকেল হবে। একটু আমরা গিয়েই একদম ফ্রেশ হয়ে বেরিয়ে যাব মহাকাল মন্দিরের জন্য। কালকের প্ল্যানটাই পুরো চৌপাট হয়ে গেল। এমন সময় আমরা দার্জিলিং ম্যালে ঢুকলাম, প্রায় তখন ম্যাল বন্ধের মুখে। তো তার মধ্যে কোনো সোয়েটার বা আমাদের মানে কাছে ছিল না। প্রতীক তো বিশাল ঠান্ডা লেগেছিল, শ্বাসকষ্টও হচ্ছিল রাত্রিবেলা খুব। কোনো রকমে প্যারাসিটামল দেওয়া, নর্মাল যেগুলো একটু মানে গরম চা খাওয়ানো, এগুলো করে ওকে একটু সুস্থ করানো হলো। তারপর নর্মালি ডমিনোস থেকে পিৎজাই নিয়েছিলাম, নেওয়ার পর ওটাতেই ব্রেকফাস্ট মানে সরি ডিনার করতে হয়েছিল ডমিনোসে পিৎজা দিয়ে। আমাদের ইচ্ছা ছিল একটুখানি লোকাল ফুড ট্রাই করার, মহাকাল মার্কেটের ওখানে যেহেতু স্ট্রিট ফুডগুলো বসে, আর আমার স্ট্রিট ফুড খেতে খুব ভালো লাগে। এতদিন ডায়েটে ছিলাম, ওর সাথে আমার কথাই ছিল আমি দার্জিলিং নামবো আর আমার ডায়েট মানে মোটামুটি ব্রেক হবে, টানা 1 সপ্তাহ কিছু আমার বলা যাবে না। তো সেখান থেকে একটু মন খারাপ তো কালকে হলোই, একটু না বিশাল মন খারাপ হলো। কারণ আমাদের 3 দিন দার্জিলিং থাকার কথা, 3 দিনের জায়গায় একদিন তো পুরো বেকারই গেল। 2 দিন আছি বলতে গেলে, তার মধ্যে আবার হোটেল নিয়ে ইস্যু। মানে আমি কথাটা বারবার বলছি, তার রিজন একটাই, প্রাইস নাও ঠিক আছে কিন্তু ভিডিওতে একরকম দেখতে লাগলো। রুমের ডেকোরেশন ছিল একটু মানে উডেন টাইপের, এখন পুরো সাদা, দেওয়ালও সাদা, বেডশিট সাদা, সে দেখলে যেন মনে হচ্ছে কোনো কি বলবো কালা ঘরে বসে রয়েছি। হাসিও পাচ্ছে বলতে, কিন্তু মানে মাঝে মধ্যে বিরক্ত লেগে যাচ্ছে যে কেন এরকম কেন করে সবাই। তো চলো তোমাদের রুমের ভিউটা দিই, ভিউটা দেখো, দেখে বলো। এই যে আমরা আছি 203 নম্বর রুমটায়। রুমটা ওপেন করলেই না, ঢুকেই তুমি প্রথমে পাবে একটা এরকম ওয়াশরুম। এখন খোলা যাবে না যেহেতু ওই ওয়াশরুম ইউজ করছে প্রতীক আছে। আর এই যে ঢুকতেই ফার্স্ট, দাঁড়াও দাঁড়াও, এই যে ঢুকতেই ফার্স্ট তোমরা পাবে এই বেডটা, দেন ওটা আছে ওই বেডটা। আমরা কিন্তু বলেছিলাম ডবল বেডরুম চাই, ওরা ট্রিপল বেডরুম আমাদের দিয়েছে। কেন জানি না ট্রিপল বেডরুম দেওয়ার কারণ কি, যে রুম এখানেই শুরু এখানেই শেষ, আর কিচ্ছু নেই। এই যে এখানে একখানে এইরকম একটা পুচকি মার্কা আয়না দিয়েছে, আর এখানে একটা ছোট টেবিল রয়েছে। কিরকম একটা সাদা মার্কা করেছে দেখো, পুরো চারিদিকটা সাদা, ওইদিকে সাদা, বেডশিট সাদা, পিলো কভার সাদা, সব সাদা। ফিল হচ্ছে যে আমি রুমে রয়েছি না কোনো কালা ঘরে রয়েছি, মর্গে কি বলবো, এরকমটাই ফিল হচ্ছে। হ্যাঁ এখানে একটা উইন্ডো আছে, যেটা উইন্ডো আছে যেটা বেড থেকে মোটামুটি ভিউ সবই পাওয়া যায়। উইন্ডোটা খুললেই এই টাইপের ভিউ থাকে। সকালবেলায় ভিউটা পাচ্ছিলাম, সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি, উঠেই ভিউটা বেশ ভালোই ছিল। এটা ছিল সকালের ভিউটা, ঘুম থেকে উঠতেই একদম মন ভালো হয়ে গিয়েছিল। এই যে আমাদের প্যাকিংও কমপ্লিট, এবারে আমরা চেক আউট করবো। আমরা এখানে চেক আউট করে যে নেক্সট হোটেলটা নিয়েছি সেটা এই হোটেলের থেকে 2টো হোটেল পরে, একদম সামনের দিকেই। এই হোটেলটার নাম ছিল হোটেল সাই নিলায়ম, আর আমরা যে হোটেলটা নিয়েছি তার নাম হলো হোটেল মোনালিসা। হয়তো এখন তার রুম ট্যুর দিতে পারবো না, কারণ আমাদের হাতে একদম সময় নেই, প্রায় এখন 11টা মতো বেজে গেছে, কারণ সাইট সিনে বেরোতেও লেট হয়ে যাবে। সাইট সিনে বেরোনোর সময় আর আপনাদের সাথে কোনো কথা বলতে পারিনি। এখন আমাদের প্রথম ডেস্টিনেশনেও চলে এসেছি, যেটা হলো জাপানিজ টেম্পল আর পিস পাগোডা। আমরা প্রথমে ঢুকবো জাপানিজ টেম্পলে।
যেহেতু দুটো পয়েন্ট একসাথে আছে, আপনারা চাইলে আগে পিস পাগোডাও দেখতে পারেন। আমরা যেহেতু উঠেই জাপানিজ টেম্পলটাই পেয়েছি, তাই জাপানিজ টেম্পলটাই দেখব। আমার এই পুরো ট্রিপে ভীষণভাবে আমার এই মাইকটা জ্বালিয়েছে, কারণ কখন অন থাকছে কখন অন থাকছে না আমি নিজেও বুঝতে পারিনি। এত কথা বলেছি কিন্তু জানি না আমার মাইক অন ছিল না। তো চলুন জাপানিজ টেম্পল যাওয়া যাক। আমরা যেটিকে জাপানিজ টেম্পল নামে জানি তার আরেকটি নাম হলো নিপ্পনজান ময়োজি বুদ্ধিস্ট টেম্পল। 1972 সালে জাপানিজ বুদ্ধিস্ট মঙ্ক নিশ্চিদাৎসু ফুজি এটি স্থাপন করেছিলেন জাপান আর ইন্ডিয়ার সুসম্পর্ক বজায় রাখার জন্য। আর এটি অবস্থিত দার্জিলিং শহর থেকে 10 মিনিট দূরে জালা পাহাড়ের উপর। টেম্পলের প্রবেশদ্বারেই একটা বৌদ্ধ মূর্তির নিচেই ফুজি গুরুজির একটি ফটো লাগানো আছে। টেম্পলের দেওয়ালে নাম মিহো রেঙ্গে কিও একটি বৌদ্ধ মন্ত্রও লেখা ছিল, যার মানে হলো নাম মিন্স ডিভোশন, মেহো মিন্স মিস্টিক ল, রেঞ্জ মিন্স লোটাস ফ্লাওয়ার, আর কায়ো মিন্স টিচিং অর সূত্রা, ডিভোশন টু দ্য মিস্টিক ধর্মা অফ দ্য লোটাস ফ্লাওয়ার সূত্রা। চারিদিকের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে জাপানিজ টেম্পলের জানালা থেকে দেখা মিলল পিস পাগোডারও। জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে আমরা এবার যাব পিস পাগোডার দিকে। জাপানিজ টেম্পলে যখন আপনি জুতো খুলছেন চেষ্টা করবেন খালি পায়ে পিস পাগোডায় যাওয়ার, কারণ আপনাকে নইলে আবারও জুতো খুলতে হবে। পাহাড়ের ওপরে পাইনের জঙ্গল, সাথে মেঘ, প্রকৃতি যতটা শান্ত স্নিগ্ধ ঠিক ততটাই শান্ত হলো এই পিস পাগোডা বা শান্তির স্তূপ। এতগুলো সিঁড়ি ভেঙে কষ্ট করে ওপরে ওঠার পর সাথে ঠান্ডা হিমেল বাতাস, তার সাথে বৌদ্ধের বিভিন্ন ফর্ম দেখতে দেখতে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর আমরা এবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন রক গার্ডেনের দিকে। সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম রক গার্ডেনের দিকে, যার এন্ট্রি ফি ছিল 10 থেকে 20 টাকার মতো, সম্ভবত আমার মনে নেই। তবে হ্যাঁ, গার্ডেন নাম হলেও এটিকে গার্ডেন ভেবে একদম ভুল করবেন না। বিশেষ করে যাদের কোনো শারীরিক সমস্যা আছে বা বয়স্ক মানুষজন, ভেবে চিন্তেই এখানে আসবেন। এটা ছোটখাটো ট্রেকের থেকে কিছু কম নয়। যতই ওপরে উঠবেন ততই প্রকৃতির সাথে আপনার মেলবন্ধন আরো ভালোভাবে হবে। আর এটা ছিল প্রতীকের খুব ফেভারিট একটা ডেস্টিনেশন। এরপর আমরা গিয়েছিলাম অরেঞ্জ ভ্যালি টি স্টেটে। এখান থেকে আমরা চা অনেক টেস্টও করেছি, চা বাগানে ঘুরেওছি আর চা নিয়েও ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে যারা যারা এসেছিলেন ওনারা ওনাদের কারেন্সি দিয়ে গেছিলেন এনাদের, সেটাই ওনারা শোকেস করে রেখেছিলেন। আমার ফোনের চার্জ না থাকার কারণে বেশি ভিডিও আমি এখানে করতে পারিনি। দেন চলে গিয়েছিলাম জুতে। আমাদের রক গার্ডেনে অনেকটা সময় চলে যাওয়ার কারণে আমাদের জুতে আসতে বেশ লেট হয়েছিল, প্রায় বন্ধের মুখে আমরা যখন এসেছিলাম। এতক্ষণ না ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না। আর প্রায় আমাদের রুম শিফট করার সময়তে তাড়াহুড়োর সময় একদম চার্জ দিতে পারিনি, কারণ জাস্ট হোটেলটা শিফট করেছি, করেই আমরা আবার নতুন হোটেলে লাগেজগুলো রুমে ঢোকাইনি, কারণ তাদের ক্লিনিংয়ের ব্যাপার ছিল। ওখানে রেখে দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের গাড়ি দাদা চলে এসেছিল। তো সেই কারণে ফোনে চার্জ দেওয়া হয়নি। এবারে দাদা আমাকে একখানা গাড়িতে চার্জ দেওয়ার মতো ইউএসবি পোর্টওয়ালা টাইপ সি দিয়েছিল, কিন্তু তাতে না খুব একটা ভালো চার্জ হয়নি। এবার যেহেতু একটা মডেলের ব্যাপার থাকে, তো সে যাই হোক, আমরা আবার রক গার্ডেন থেকে ফেরার সময় অরেঞ্জ অরেঞ্জ কি ছিল অরেঞ্জ ভ্যালি টি স্টেট, অরেঞ্জ ভ্যালি টি স্টেট ওখানে আমরা চাও কিনেছি। তার সাথে ওখানেই আসলে চার্জ দিয়েছিলাম, যেহেতু ওই জায়গাটা সারাউন্ডিংটা একটু ঘোরার ছিল, তো ওখানেই চার্জে দিয়ে তারপর ঘুরেও ছিলাম। ওখানেও ছোটোখাটো ভিডিও করেছি, সেগুলো হয়তো দেখতে পাবে। তো ওখানেই চার্জে দিয়ে এখন এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন পদ্মাজা নাইডু হিমালয়ান জু। ওখানে এসেছি, ওখানে মিউজিয়ামও আছে, এগুলো সব কভার করব। যাই হোক, এবারে ভিডিওটা বা ব্লগটা কন্টিনিউ করবো আমি। আমরা এখন পদ্মাজা নাইডু জুওলজিক্যাল পার্কে আছি। মেইন আকর্ষণ রেড পান্ডা, জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার হচ্ছে।
শেষমেশ আমরা প্রায় বিলুপ্ত প্রায় হিমালয়ান রেড পান্ডার দেখা পেলাম। সে তো বিশালভাবে খেলতে ব্যস্ত। তবে হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, ওরা যেহেতু একদম ওপেন প্লেসে থাকে, তো আপনারা কোনো রকম ভাবে বাইরের খাবার বা ওদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। রেড পান্ডার সাথে সাথে বিভিন্ন পশু পাখি এমনকি মাছও দেখেছি আমরা। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, আমি আলিপুর চিড়িয়াখানাতেও গেছি আর দার্জিলিং এর জুতেও এসেছি। তবে এখানকার পশু পাখি যতটা হেলদি, আমাদের আলিপুর চিড়িয়াখানার পশু পাখি এতটা হেলদি নয়। ম্যাকাও এখানে একটা আছে, আর সেই ওপরে দুজন বসে রয়েছে, ওখানেও আবার একটা রয়েছে। ম্যাকাও ছাড়ো, এখানে কাঠবিড়ালিগুলো দেখো। এখানে কাঠবিড়ালিগুলো আমাদের সমতলের মতো নয়, এগুলো দেখতেও খানিকটা আলাদা। আর এরা বড্ড পাফি টাইপের, এতটা পরিমাণ লোম, তাই না বল? প্রচুর পরিমাণে লোম আর বিশাল পাফি টাইপের। অর্কিড গুলো দেখো কি মিষ্টি, আমরা ওই জায়গাটাতেও পেয়েছিলাম। জুটা এতটাই বড়, আমি যদি প্রতিটা প্রাণী পশু পাখি সবকিছুর ভিডিও দিতে থাকি, ভিডিওটা মনে হয় এখানেই একটা ফিল্মের আকার নেবে। তাই আমি পুরো জু এর ভিডিও দিতে পারছি না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, দার্জিলিং এসেছেন অথচ জুতে আসেননি এমনটা করবেন না। জু কখনোই মিস করবেন না, কারণ এখানে আপনি বিভিন্ন রকমের হিমালয়ান পশু পাখির দেখা পাবেন, যেটা আমাদের আলিপুর জুতে পাবেন না। আর অবশ্যই এখানে এলে অনেক 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 সময় নিয়ে আসবেন। জুতে ঘোরা আমরা কমপ্লিট না করেই হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, যা HMI নামে পরিচিত, আগে তাড়াতাড়ি ওখানে গিয়েছিলাম, কারণ ওটা আরো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। মিউজিয়ামে ঢোকার আগে আপনারা সামনেই পেয়ে যাবেন একটা ম্যাপ, যেটা ফলো করলে আপনারা ইজিলি আরো বেটার ভাবে ঘুরতে পারবেন সময় নিয়ে। আমরা যেহেতু যেতে একটু লেটই করেছি, প্রায় বন্ধের মুখে, তাই লোকজনের ভিড়টাও অনেক কম। ভেতরে গার্ডও কম ছিল, না হলে ভেতরে ভিডিও করা অ্যালাও নয়। আমি করে ফেলেছিলাম অবশ্য, দেখতে পেতে বারণ করতে আমি আর ডিটেলে কিছু করতে পারিনি। এইটুকুই ভিডিও করতে পেরেছিলাম, সেটাই আপনাদের সাথে তুলে ধরছি। এখানে আরেকটা হিস্ট্রি মিউজিয়াম আছে, যেটা বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম নামে পরিচিত। আমরা সেটা ভিজিট করতে পারিনি, কারণ সেটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল। তো নেক্সট টাইম আমরা যখন যাব অবশ্যই সেটা দেখবো, আর আপনারা গেলে তো দেখবেন। মোটামুটি হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি, তাই এখান থেকে আমি আর প্রত্যেক দুজনে দুটো কফি নিয়ে নিয়েছি, সেটাই খাই, খেয়ে দিয়ে তারপর গাড়িতে। সাইট সিনে বেরোনোর সময় আপনাদের সাথে দেখানো হয়নি যে কোন গাড়িতে আমরা গিয়েছিলাম। এটা ছিল আজকে আমাদের সাইট সিনের গাড়ি, যেটা পাসাং ভাই ঠিক করে দিয়েছিল। আজকের মতো সাইট সিন আমাদের কমপ্লিট। এই যে পটলি পাটলা নিয়ে চললাম আমরা হোটেলের দিকে, কারণ হোটেলে আমরা এখনো চেক ইনও করিনি। আমরা জাস্ট হোটেলের রিসেপশনেই সবকিছু রেখে দিয়ে চলে এসেছিলাম। হোটেলে চেক ইনটাও করবো আর আবার ফ্রেশ হব, হয়ে মহাকাল মার্কেটের দিকে যাওয়ার আছে। চলুন। সাইট ইন করে এসে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যেখানে প্রতীক আর আমি দুজনেই বেরিয়ে পড়েছি। একটু মহাকাল মার্কেট যাব, মহাকাল মন্দিরটা এখনো যাওয়া হয়নি। মহাকাল মার্কেটটা যাব, ওখানটা একটু ঘুরবো, আশপাশটা মেলটাতেই থাকবো এখন আপাতত। তারপরে একেবারে ডিনার কমপ্লিট করে আবার রুমে চলে আসবো। এই যে আমরা এখন আছি ওই ভানু ভক্তের স্ট্যাচুর কাছে, ওই দিক থেকে যাব মহাকাল মার্কেটের দিকে। এই যে এই গ্যালারি থেকে সোজা ডান দিক নিয়েছি, নিয়ে নিউ মহাকাল মার্কেট। এই মহাকাল মার্কেট বরাবরই এখন হেঁটে যাব, গিয়ে ওই মার্কেটটা দেখার ইচ্ছা আছে। আগে নাকি এই রাস্তাগুলোর পাশেতেই মার্কেট গুলো বসতো, প্রচুর যানজটের জন্য এখন আর এই মার্কেট গুলো এখানে আর বসে না, তাই আলাদা একখানা জায়গা করা হয়েছে, সেখানেই বসে। জানেন তো, পাহাড় না বিভিন্ন রকম ভাবে সুন্দর। যখন একদম মেঘাচ্ছন্ন পাহাড়,
বা কখনো রোদ ঝলমলে পাহাড়, আবার এই যে বিকেলের পর গাঢ় সন্ধে যখন পাহাড়ে নামে তখন আরে এক অপরূপ রূপ লাগে পাহাড়ের। এসব দেখার জন্য না আপনাকে পথে ঘাটে অনেকটা সময় রাখতে হবে হাতে। মহাকাল মার্কেটের রাস্তা ধরে প্রকৃতির এত রূপ দেখতে দেখতে আমরা চলেই এলাম ভানু ভবনের কাছে, যেখানে এখন মহাকাল মার্কেটের পুরো মার্কেটটাই বসে এর সারাউন্ডিং এরিয়াটাতে। তবে আমি আপনাদের বলবো, কবি ভানুভক্ত স্ট্যাচুর দুদিকে দুটো রাস্তা আছে। আপনি যদি স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে ডান দিকের রাস্তা নেন, যেটা হলো মহাকাল মার্কেটের রাস্তা, যেটা দিয়ে ভানুভবন আসতে গেলে আপনাকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার মতো হাঁটতে হবে। কিন্তু আপনি যদি ওই বাম দিকের রাস্তাটা ধরে হাঁটেন, তাহলে হয়তো আপনি হাতে গুনে 5 থেকে 7 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন। আমরা ওখানে গিয়েই প্রথমে না প্রচুর স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম। তার মধ্যে ফার্স্ট খেয়েছিলাম চিকেন চিলি, যেটার প্লেট নিয়েছিল 100 টাকা। ওখানে খাবারগুলো ছিল ভীষণ রিজনেবল। তবে হ্যাঁ, একটু হেলথ কনসিয়াস যারা তারা অ্যাভয়েড করতেই পারেন। যেখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন চিলি, যেটাতে ছিল 12 পিস। তো একদম ড্রাই মতো বানিয়েছে, তো খেয়ে দেখি কিরকম খেতে। অনেকটা বড় বড় পিস আর সলিড চিকেনেরও আছে। খুব গরম, খেতে টেস্টি, সিরিয়াসলি টেস্টি। চিকেন চিলি খাওয়ার পর এখন আসছি ফুচকার দিকে। যেখানে যাই মোটামুটি ফুচকা ট্রাই করি, ওখানে যাই ফুচকা খাবো। ফুচকার টেস্ট তো আমাদের কাছে বড্ড অ্যাভারেজই লেগেছিল। তারপর খেয়েছিলাম এখানকার স্পেশাল সাফালে আর নিয়েছিলাম চিকেন উইংস, যেটা আমি একটুও খাইনি। আর এই চিকেন উইংস খাওয়ার পর প্রতীক কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছিল। এত কিছু খাওয়ার পর পেটে তেমন বিশেষ জায়গা ছিল না, কিন্তু এই আলু মিমি নামটা শোনার পর না বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তাই নিয়ে নিয়েছিলাম একটা আলু মিমি, কারণ আমরা বেশিরভাগ খাবারটাই খেয়েছিলাম শেয়ারে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু কেনাকাটা করছিলাম। আমার ভীষণ ঠান্ডা লাগছিল বলে একটা হেড স্কার্ফ নিয়েছিলাম, আর প্রতীকের জন্য একটা সোয়েটার দেখছিলাম, কারণ ও সেরকম ভাবে সোয়েটার নিয়ে আসেনি, জ্যাকেট নিয়ে এসেছিল। আর এই স্ট্রিট ফুডের দোকানগুলোর অপোজিটে এই দিদির দোকানে খুব ভালো কালেকশন আছে, আর উনি বার্গেনও করতে দেন। কিছু কিছু দোকান আছে একদম স্ট্রিক্ট প্রাইস, ওনারা কোনো রকম ভাবে বার্গেন করেন না। যেমন এই দোকানে এই দাদা একটা টাকা পর্যন্ত কমায়নি, আমাদের একটা গিফট কেনার ছিল তার জন্য। এর সাথে আরো কিছু ইনফরমেশন দিয়ে দিই আপনাদের। এই ভানুভবন মার্কেট কিন্তু 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার। আর এখানে অনেক দোকান যারা বার্গেন করে না, চেষ্টা করবেন সেই দোকানগুলো অ্যাভয়েডই করার, কারণ এরকম অনেক দোকান আছে যে বার্গেন করে আর তাদের কালেকশনও অনেক বেটার আছে। গ্যালারির ডান দিকের রাস্তা মানে নিউ মহাকাল মার্কেটের রাস্তাটা দিয়ে গেলেও ভানুভবনের দিকে, আমরা ফিরেছিলাম গ্যালারির বাম দিকের রাস্তাটা দিয়ে। মানে ভানুভবন থেকে আপনি নেবেন আপনার ডান দিকের রাস্তাটা, তাহলে খুব ইজিলি আপনি খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন। ওখানে এসে গ্যালারিতে খানিকটা সময় কাটিয়েছিলাম। দেন আমরা হাঁটতে হাঁটতে না ওই ক্লক টাওয়ারের দিকেও গিয়েছিলাম। ওই ক্লক টাওয়ারের নিচে একটা এক্সপো চলছিল, সেখানেই একখানা হ্যান্ডমেড পারফিউমের একটা স্টল বসেছিল। আমরা সেখান থেকে নিজেদের পছন্দ মতো কিছু হ্যান্ড পারফিউমও বানিয়েছিলাম। বিভিন্ন ব্র্যান্ডেড পারফিউমের রেপ্লিকা ওনারা বানিয়ে দেন, তার জন্য ওনারা সাইডে একখানা স্যাম্পেলের ব্যবস্থাও করে রেখেছেন, যার স্মেল নিয়ে আপনি ওনাদের বললে ওনারা সেই মতো বানিয়ে দেবে। তো প্রতীক নিয়েছিল একটা মাস্ক রাচোলি, আর আমি নিয়েছিলাম ভিক্টোরিয়া সিক্রেটের বমসেলটা। কেনাকাটা করে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমাদের হোটেল রুমে। আর রাত্রেবেলা আমাদের রুম থেকে ভিউটা ছিল খানিকটা এরকম।